করছি কয়েকটি নক্ষত্র নিঃশেষ। লেখনীতে তেজস্মিতা মর্তজা। পর্ব ৯। সোহাইল সকাল সকাল গোসল সেরে এসে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে। সে সময় পান না কাজের মেয়ে। সে দরজার সামনে দাঁড়ায়, একসঙ্গে সঙ্গে মাথা নত করে নিল। দরজার সামনে থেকে বিছানা দেখে যাচ্ছে। বিছানায় দিবার দেহ চাদরের তলে পড়ে আছে, বুক অব্দি চাদরে তোলা, কাঁধ নগ্ন। পান্না বুঝল চাদরের তলে গোটা শরীরটাও নগ্ন। ভাবি বোধহয় কাঁদছে। সে মাথা নত করে দরজার একপাশে দাঁড়িয়ে রইল। ভাইজান, খালাজান আপনাকে আর ভাবিকে খাইতে ডাকে। সোহাইল বলে উঠল, পান্না চলে গেলে সোলাইল দিবাকে বলল, এই ওঠ, গোসল দিয়ায়। রাতে মনে হয় লাঙের সাথে লং ড্রাইভ না করে লং ড্রাইভ যেতে পারার শোকে এখনো খাসনি। ওঠ যা, লাংটা তো সেতু। দিবা নাক টানল। ট্যুরে যাবার জন্য তার উৎসাহ ছিল বেশি। বিয়ের পর সোহাইল বিভিন্ন স্থানে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যায়। দিবাও তো কোথাও যেতে ইচ্ছে করে, কিন্তু কোথাও সঙ্গে নেয়নি। সঙ্গে যেতে চাইবার সাহসও হয়নি দিবার। সোহাইলের সঙ্গে তার চরিত্র রাত বিকরার। রাত ফুরলেই তারা শুধু অপরিচিত। এবার সিলেটের ট্যুরে ব্যানারে দেখেই ঋতু যাবার জন্য লাফিয়ে উঠল। দিবা আনন্দে নেচে উঠল। শ্বশুর বাড়ি বলে সোহাইলকে রাজি করালো। সেই মতে গত রাতে তৈরি হলো। রাত 10টায় সোহাইল বাড়ি এলো। এসে গোসলখানায় ঢুকে শরীরে পানি ঢালতে ঢালতে বলল, ঘরের মধ্যে সাজগোজ কিসের? আমি তো ছিলাম না বাসায়, কার জন্য সাজগোজ? দিবা হাসার চেষ্টা করলো। তোমার মনে নেই? একটু পরেই তো আমরা ট্যুরে যাচ্ছি। তোমার সাথে দেখা করে যাবার জন্য বসেছিলাম। সোহাইল চোখ তুলে দিবাকে আপাতমস্তক দেখে শীতল গলায় বলল, আপনি করে ডাকতে বলিনি? আমি কি সহপাঠী না বন্ধু যে তুমি তুমি করিস? স্বামী তোর, আপনি রাখবি। আজ কোনো ঝামেলা হোক দিবা চায় না, তাই সে মাথা নুইয়ে বলল, আপনার লুঙ্গি আনবো? সে জবাব দিল না। গায়ে সাবান মাখতে মাখতে জিজ্ঞেস করলো, কে কে যাচ্ছে? ঋতু আপু আর শুকনো ঢোক গেল সোহাইল সুধায়। আর ঋতু খালি যাবার কথা, তাহলে আর কে? মুখ ফসকে মহা ভুল হয়ে গেছে বুঝে নিল দিবা। কান্না পেতে লাগলো ওর। সোহাইল বলে, এদিকে তাকা, বড়টাও যাচ্ছে নাকি রে? দিবা কথা বলতে পারলো না। সোহাইল হেসে বলল, এই জন্যই এত আগে ভাগে সেজে গুজে রেডি হয়েছিস, খুব আনন্দ না? ওই তো তোর শখের স্বামী, তুমি ডাকা। নিজের বিরাট বড় বালবে না ভাবা। শাড়ি খুলে ফেল। দিবার চোখ ভরে উঠল। আমি তৈরি হলাম, প্লিজ যাই। আজ রাতে দরজার 1 ইঞ্চি বাইরেও তোর পা পড়লে তালুতে শিরা পুড়িয়ে দাগ করে দিব। শাড়ি খোল, বিছানায় যা, আমি আসছি। দিবা মাথা নইয়ে ঝরঝর করে কেঁদে ফেলল। সোহাইল শৈল মুছে গামছা পরনে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। কানে যায়নি? আসতে হচ্ছে আমার কথা। তোর আশেপাশে এই নাটকীয় ছায়া যেন না পড়ে। দিবা হত সরে বলল, নিজের বোনকে কেউ এসব বলে? সঙ্গে সঙ্গে গলা চিপে ধরল সোহাইল। চুপ থাক, তোতা পাখির মতো ফ্যাসাদ ফ্যাসাদ করিস না। বোন আমার, ব্যথা তোর লাগে। কবিরাজের পানি পড়া খাওয়াইছে? পেটের ওপর উঠে এক পাড়া মেরে সব পানি বের করে আনবো, চিনিস আমায়? ঋতু দরজার বাইরে থেকে এই পরিস্থিতি দেখে নিঃশব্দে চলে গেছে। ভাবিকে ডাকা তো দূরের কথা, দরজার সামনে গেলে জানলেই সোহাইল দিবার ওপর চড়াও হবে। সে তো কেউ পছন্দ করে না, সে না পরিবারের না সমাজের। সে তো একটু উশৃঙ্খল, উদ্র এবং স্বেচ্ছাচারী, একজন জাহিরি স্বভাবধারী মেয়ে। সেতুর চেহারা মনে আসলে সোহাইলের শরীরে আগুন ধরে যায়। সেতু বলতে তার কোনো ছোট বোন জন্মেছিল, এ কথা সে ভুলে গেছে। নিহাত বাবা মার জন্য সেতুকে বাড়িতে রাখা। আব্বা আজ মরলে সোহাইল আগে সেতুকে চুল ধরে বের করবে, তারপর আব্বার লাশকে দাফন করতে যাবে। সেই মেয়ের সঙ্গে তার স্ত্রীর সম্বন্ধ থাকতে পারে না, কিন্তু সোহাইল বুঝলো সম্বোধন তো হয়ে গেছে। কারণ দিবা তার মুখের ওপর জিজ্ঞেস করে বসলো, আপনারা সেতু আপুকে এত ঘৃণা কেন করেন? সোহাইল সশব্দে কয়েকটা চড় মারল দিবার গালে। চুলের হাতে মুঠোয় পেঁচিয়ে বলল, তুই ঘৃণা করিস না কেন সেটা বল। ওর মতো হইতে চাস? ওর মতো হইতে মন চায়? দিবা আর্তনাদ করে আরো বিরক্ত ঠেলে সোহাইলের কানে। পরনের প্যান্টের অভাব অনুভব করলো সে। চামড়ার বেলটা না থাকলেও জমছে না। দিবা বলল, পারলে নিজের বোনটাকে মারুন না গিয়ে।
ওর সামনে গিয়ে তো কেউ দাঁড়াতে পারেন না, শুধু ওর কথা বললে মানুষটিকে এত শাসন কেন করেন? সোহাইল দিবার মুখ চেপে ধরে বলল, তুই আমার বউ, ওই জাহিলে থেকে দূরে থাকবি। ওর মতো মেয়ে লোকেরা হয় রে, মেয়ে লোক হবে নত, পুরুষের চোখে চোখ রাখবে না, যা পাবে তাই খাবে, না পেলে মুখ ফুলিয়ে চাইবে না লজ্জায়। নম্রতা, ভদ্রতা, লজ্জা মেয়েদের পোশাক। ওই হ্যাংলা ল্যাংটা কোনোখানে দেখছিস এরকম একটা? মেয়ে লোক হবে সহজ সরল, বাপ ভাই স্বামী পছন্দ অপছন্দ মেনে চলবে, চোখ নত, মুখ ছোট, সভ্য এবং শান্ত। তাহলেই তো হইল মেয়ে লোক। ও হলো মেয়ে লোকের কলঙ্ক, এই বাড়ির কলঙ্ক, আমাদের সমাজের হানি। বাপ ভাইয়ের সাথে টক্কর দেয়, বাপকে গুলি করে জেল খেটে আসা মাগি, তুই কি করে বলিস ওকে? হ্যাঁ, তোরে যদি আর একদিন ওর আশেপাশে ঘেঁষতে দেখছি, একদম জিন্দা গাইরা থুয়া দিমু, কয়ে দিলাম হারামজাদি। লিপি বেগম দিবাকে বলে গেছেন, খুলে ফেলো শাড়ি, স্বামীর পছন্দ না করলে কোথাও যাওয়া ভালো না। শান্টু ভাত বেড়ে রেখেছি, রুমে নে খেতে দাও ওকে। রাত 2টো পর্যন্ত হিন্দি সিনেমা দেখলো সোহাইল। দিবা খাবার খেলো না, বিছানার এক কোণে পড়ে ফুপিয়ে কাঁদছে। বুকের ওপর 2টোর পর সিনেমা শেষ করে সোহাইল নিজের দরকারে দিবার কাছে ডাকলো। মেয়েটা কাঁদতে লাগলো, বেশ কয়েকবার ধরতে গেলেও মাছের মতো ফ্রেশ মেরে গেল। তখন আর কি করা যায়? সিনেমার শব্দে ততক্ষণ কান্না গুনগুন কানে না এলেও নিঃশব্দে ঘরের বারান্দায় নাক টানা এক মেয়েলি কান্নায় গুনগুনিয়ে সোহেল আবার নিয়ন্ত্রণ হারালো। উঠে গিয়ে চুল ধরে দুমদাম কিছু কিলঘুষি দিয়ে ভাগিয়ে আনতে হলো মেয়েটাকে। ধস্তাধস্তির আওয়াজে কালাম হক চেঁচালেন, কি হয়েছে রে সন্টু, মারছিস কেন বৌমাকে? দরজা খোল হারামজাদা। সোহাইল বলল, আমার বউ আমি মারি আর যা ইচ্ছা করি, রাত দুপুরে আমার ঘরের সামনে তোমার কি? ঘুমাও গিয়ে। এসেছে তদারকি করতে। তাদের রাতক্রিয়ার তার সম্পর্ক হলে সোহাইল আরামে ঘুমালো, কিন্তু এই মেয়ে এখন অব্দি কাঁদছে। সোহাইল জুতো পরে বেরিয়ে গেল, আর কিছুক্ষণ এসব দেখতে পারছে না, নিশ্চয়ই আবার মারবে মেয়েটাকে। দিবা কিছুক্ষণ পর উঠে বসলো ধীরে ধীরে। শির দাঁড়াতে বেশ কয়েকটা কিল মেরেছে সোহাইল। পিঠ সোজা করে বসতে গেলেও বড় যন্ত্রণা হচ্ছে। তার রাজমিস্ত্রি বাপটা লোভী কিনা কে জানে, 15 ভরি গহনায় মেয়েকে বিক্রি করলো। বাবাটা খুব খুশি হয়েছিল, উপরোক্ত এত বড় যৌতুক নেই। কালাম হক শুধু মেয়ে চান, দিবা এইটুকু মূল্য যৌতুকের বদলে দিতে হইল বা? সে ঠিক করলো বেড়াতে না গিয়ে বরং গয়নাগুলো মন ভরে দেখবে, এতে চোখ জুড়বে। প্রকৃতির চেয়ে গয়না বেশি সুন্দর। দিবার প্রশ্ন, সেতুর মতো হলে মেয়েরা সত্যি সুখী হয় নাকি? সেতু কি একজন সুখী মেয়ে? সেতুকে যারা ঘৃণা করে, কারণ সবার একটা সেতু নিয়ন্ত্রণ করা যায় না, সে কাউকে দাম দেয় না, ভয় পায় না। পৌরুষ অহংকার বহক তাকে কেউ, বিশেষত কোনো নারীকে অমান্য অগ্রাহ্য করলে পুরুষ সহ্য করতে পারে না। তাকে নিয়ন্ত্রণ করা যায় না, তাকে শুধু ঘৃণা করা যায়। সেতুকে দিবা খুব পছন্দ করে তেমন নয়। সোহাইল সব কথা ভুলে বলেনি। আসলে সেতুর মতো মেয়ে সে কখনোই দেখেনি, কিন্তু যে সেতুকে দেখে এমন লোককেও অপ্রস্তুত হতে দেখেছে, যারা ডেঞ্জারাস এবং খুবই খ্যাত। তাদের এটা ভালো না খারাপ দিবা বোঝে না। বাসার লবি থেকে বেরিয়ে বাবাকে কল করে বলল, বাবা কাণ্ড ঘটে গেছে। ফারুক গাজী বললেন, কি হয়েছে? রুয়াদ ইফতেজার হক বাবা, বিশ্বাস হয়? বলিস কি? তোমার প্রাণধিত বড় ছেলে গিয়ে কিছু বলেনি? ও হয়তো খেয়াল করে নাই। তা করবে কি করে? মদনা কালা একটা রুয়াদ জেলা স্কুলের ছাত্র ভান্ডারের সাথে করে এসেছে। তুমি জেলায় খোঁজ লাও তো, ওইখানে চাকরি করে নাকি? বলিস কি, রুয়াদ জেলা স্কুলে চাকরি নিয়েছে? তার মানে তো ময়মনসিংহে আছে। কবে থেকে? কেউ তো খোঁজ দিল না। আরে এসব কি জানি বাবা, কাকতালীয়ভাবে কাজ খুব কমই হয়। তুমি খোঁজ নাও। তোমার বড় মদনকে বলো সারাদিন মাল গিলে মজা ফুর্তি না করে কাজ ধান্দায় একটু নজর বোলাতে। তোর সঙ্গে কথা হয়েছে রুয়াদদের? না, আমি তেমন পাত্তা দিচ্ছি না। বেশি কথা বলতে গেলে সন্দেহ করতে পারে। চালু জিনিস রাখছি।
রুয়াদ নয়নের খোঁজ করেছে দেখে সেতু চিবিয়ে বলল, এই ট্যুরে যে নয়ন আসছে তা কোনো টিভিতে সম্প্রচার হয়েছিল রে? দেশ বিদেশে সবাই জানে, মজার ব্যাপার তো। রুয়াদের কাছে সেতু ঘাড়তেরা বেঁকা কথাটা এলে সে পরিশ্রমী মুখে চোখ মুদে মুচকি হাসলো। সেতুর মাথার ওপর সানগ্লাস, চোখে মুখে নেশাক্ত ভাব, হাত পা নাড়াচ্ছে অস্বাভাবিকভাবে, ঘামুচ্ছে হাতের পিঠে, এদিক ওদিক তাকাচ্ছে বারবার, ঘন ঘন শ্বাস ফেলছে, ঢোক গিলে ঠ্যাং দোলাচ্ছে। সাইকোলজির ভাষায় এটাকে বলে সাইকোমেটার এজেন্টেশন। রুয়াদ সরে এলো সেতুর সামনে থেকে। বিল পরিশোধের জন্য অদ্রিজের এক লোক সহ সবাইকে রেস্টুরেন্টে ঢুকলো। চায়ের আড্ডা করে পাঞ্জাবির গলা তুলে চেয়ারে বসলো সে। তাকে ঘিরে ছাত্ররা বসলো। প্রায় শেষ কয়েকটা টেবিল ভরে গেল। তাদের আনন্দের শেষ নেই। প্রত্যেকের কাঁধে ফোলা স্কুল ব্যাগ। পেশাগত ট্যুরিস্টদের মতো ব্যাকপ্যাক গুছিয়ে কাঁধে করে ঘুরতে এলেও সবগুলো যে খুব আমোদের অনুভব করছে তা চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল। হইচয়ে ভরে উঠলো চারপাশ। কেউ কেউ টেবিল বাজিয়ে গান ধরলো, নাস্তার অপেক্ষায় টেবিলে চামচ বাজিয়ে আওয়াজ তুলল। তাদের হই হুল্লারে আশপাশের মানুষের মাঝেও একটা চাপা আনন্দ, মুখ হাসি হয়ে উঠল। এর মধ্যে ঋতুর মন ভার, কখনো ভাবির জন্য, কখনো অপ্রকাশিত রুয়াদের সাক্ষাৎকার পেয়ে। সে তখনও রুয়াদ কেমনভাবে দেখছে যেন কবর থেকে কোনো মুর্দা উঠে এসেছে। ঋতুর কথাটাই আওড়ালো সে। আপনি কি করে জানলেন নয়ন এসেছে আমাদের সাথে? আপনি আগে থেকে জানতেন? রুয়াদ চোখ বুজে একটু হাসলো। সে জবাব না দিয়ে বলল, ও কমান্ডারের পরিবারের সাথে ছিল না? ঋতু চিন্তিত হয়ে বলল, আমি যখন ওই বাস থেকে নেমে আসি তখন ওদের সাথেই ছিল। আর কোথায় যাবে? আপনি এত চিন্তা করবেন না, ও ওদের সাথেই আছে। ওরা যেহেতু এই হোটেলে ওঠেনি, তাহলে অন্য হোটেলে থাকতে পারে। শাড়ি পরে এসেছে, একা একা চেঞ্জ করতে পারবে কি না? উফ, তখন নেমে আসা আমার মস্ত বড় ভুল হয়েছে। ছাত্রীরা জিজ্ঞেস করতেই বলল। ছাত্ররা বলল, স্যার আপনি চলে এলেন? ওইখানে একটা আপা, আপনি কি চেক ইন করবেন নাকি? তখন চা চলে এসেছে। রুয়াদ মেহেরের দিকে চা এগিয়ে নিজেও চুমুক দিয়ে বলল, আপা না, ম্যাডাম ডাকবি। পুঁজিবাদী পরিবারে ধান্দাবাজ ম্যাডাম। এখানকার সবার চাইতে নেতাগিরি তিনি ভালো জানেন। ওনার রক্তে ইংরেজদের মতো শাসন জীবাণু আছে। চিন্তা করিস না, তোরা নাশকতা করে উনার কাছে যা, দেখ সব করে ফেলেছেন ম্যাডাম। স্যার আপনি কি চেনেন ওনাকে? দেখে তো মনে হলো না আপনাকে চেনে। আমিও চিনি না। রক্তিম খেপে গেল। আপনি চেনে না? তাহলে এত কিছু কিভাবে জানেন? আমার বউ ছাড়া আমি আর কোনো মেয়ে লোককেই চিনি না লান্টু। নগেন বলল, স্যার একটা সত্যি কথা বলবেন? দুটো বললেও সত্যি বলবো, আমি মিথ্যা বলতে পারি না। নগেন উঠে এসে মেহেরকে নির্দেশ করে কানে কানে ফিসফিস করে বলল, স্যার এটা কি সত্যি আপনার উনি নাকি? রুয়াদ মাথা নাড়ল। আমারও। মেহের রুয়াদের হাতে চেপে ধরে টেনে বেসিনের সামনে নিয়ে গেলেন। ঝুঁকে দাঁড়ালো। রুয়াদের পাশে দিয়ে এক সুন্দরী যাচ্ছিল। রুয়াদ 120 ডিগ্রি কোণে ঘুরিয়ে সুন্দরীকে দেখে বলল, আই হাই, মারহাবা মারহাবা। মেহের নাক কুচকে বলল, এত নির্লজ্জ ক্যারেক্টারলেস আমি জীবনেও দেখিনি। রুয়াদ জানালো, আমি একজন প্রকৃতি প্রেমিক। নির্লজ্জ ক্যারেক্টারলেস হব কেন? সৃষ্টিকর্তার প্রত্যেকটা সুন্দর সৃষ্টি চোখ ভরে দেখার অধিকার আমার আছে। ঝুঁকে দাঁড়ালে বললেন কেন? মেহের তার চশমা খুলে রেখে ধুইয়ে দিল, মাথায় একটু পানি বসালো। রুয়া তার শাড়ির আঁচল তুলে মাথা মুছে আঁচল ভিজিয়ে ফেললো। মেহের বলল, এখন চলুন ব্যান্ডেজ করে আসি হাতটায়, ধুলোবালি ঢুকছে, ইনফেকশন হয়ে যাবে। এরপর সারা রাত ঘুমাননি, ঘুম দরকার, চোখগুলো লাল হয়ে গেছে। পাথর আপনি? মোহ ছাড়ো আমাকে। মোহ রুয়াদের হাত চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলে বলল, না ছাড়বো না। আপনি আসলে কি চান? রুয়াদ হাত ছাড়িয়ে নিয়ে বলল, মরতে চাই। সে হোটেলের বাইরে এসে একটা সিগারেট ধরালে। গতকাল থেকে সে চিন্তিত ছিল এনিরা এই হোটেলে উঠবে। বাস থেকে নেমে নয়নতারার সাক্ষাৎ মিলবে। তারা বুকের মাঝখানে তীর করতে লাগলো। ব্যস্ত রাস্তা, গাড়ির কোলাহল সবকিছু ছাপিয়ে কানে রিনডিনে চিকন স্বর উঠবে, চাচু চাচু, এই রুয়াদ ভুয়াদ। এর আগে বিগত 4 বছরে কতবার তাকে আধ ঘুম থেকে জাগিয়ে তোলা হয়েছে। আরেকটা ডাক তাকে জ্বালাতন করেছে, কিন্তু সে ফেরেনি।
একজনকে দেখা পেলেও আরেকজনের টলমলে মুখটা এখনো দেখা পেল না। এটা কি শাস্তি তার? প্রকৃতির তরফ থেকে নয়নতারা তাকে খুব খুঁজছে, পায়নি আজ, তাই সেও দেখা দিতে পারছে না সহজে। রোদে চামড়া ঝলসে যাবার উপক্রম। মোহরও ছাত্রদের অঘোষিতভাবে সেতুর আওতায় ছেড়ে দিয়ে বেরিয়ে পড়লো সিলেট শহরে। সেতুর গালে চুইংগাম, সে সেটা চিবোচ্ছে, ফুলোচ্ছে, টাস করে ফাটাচ্ছে, হাতে হ্যান্ডপ্রেস বলটা অনবরত চাপছে, সাথে শ্বাসের ব্যায়াম চলছে। অদ্রিজের মোট 6 জন লোক এখন লাবিতে। তারা সকল ব্যবস্থা সেরে ট্যুরিস্টদের রুমে বিশ্রামে নিয়ে দিতে গেছে। দুপুরের পর বেরোতে হবে। সময় নির্ধারিত হয়েছে, আজ প্রথম দিন। সকালে ভ্রমণে ক্লান্ত, তাই কাছের কোলেই চা বাগানে ঘোরাঘুরি হবে। সেতু ডেস্কে ঝুঁকে চুইংগাম চিবোতে চিবোতে বলল, এই হোটেলে সবচাইতে এক্সক্লুসিভ স্যুট রাত প্রতি কত? জিজ্ঞেস করা ভাষাটা খুব মার্জিত নয়। ম্যানেজার সাহেব পাশেই ছিলেন, বড় এক দলকে তিনি ম্যানেজ করেছেন। তিনি হেসে জানালেন, আপনার জন্য 16,000 হবে ম্যাডাম। সেতু ঋতুকে ডেকে বলল, তোর বাপ কত টাকা দিয়েছে? ঋতু যে পরিমাণ বলল তাতে না কুচকে গেল সেতুর। ছাত্ররা জিজ্ঞেস করলো, আপনি ওনাকে ছুটে থাকবেন ম্যাডাম? সেতু কিছুক্ষণ চেয়ে রইল শান্ত চোখে, এরপর মুচকি এসে মাথা নাড়ল। ম্যাডাম নয়, আপা বলো। না, আমি তোমাদের সাথে তোমাদের মাফিক রুমেই থাকবো ছোটু। তোমরা খেয়েছো? ছাত্ররা তাকিতুকি করলো। রুয়াদ স্যারের কি মতলব? আপাতত একদম তেমন নয়, যেমনটা স্যার বলে গেল। হ্যাঁ, একটু আলফা আলফা ভাব। তাই বলে ইংরেজদের মতো শাসক মানসিকতা না, মানা যাচ্ছে না। আলফা লেডি তাদের ভীষণ পছন্দ হয়েছে। নগেন আলফা লেডি নামে জিজ্ঞেস করে লেডি ফ্যাংসেশন বলেছে। সেতু মাই স্ক্রেপ সরণির হক সেতু। ইউ গাইস। সেতু শরীর থেকে ভেজা ভাবসা একটা পারফিউমের ঘ্রাণ নগেনকে মাতাল মাতাল লাগলো। এক মুহূর্তে মনে হলো বিশাল এক বিজনেস ওম্যান অথবা পার্টি লিডারের সাথে ডিলের ফাইনাল মেলাচ্ছে। নিজের বিশাল এক লিডার মনে হতে লাগলো। সবাই যখন নিজের রুমে চলে যাচ্ছিল, সেই সময় বাসারে সেতুকে জিজ্ঞেস করলো। বহন করা সার্ভিস বয়টি বলল, এদিকে নয়, সেতু হকের জন্য এক্সক্লুসিভ স্যুটের রুম বুকিং হয়েছে, মালপত্র সেই রুমে তুলুন। সেতু বলল, আবুল বাসার ভাই, আপনার রুম নর্মাল, আমার রুম নর্মাল, জিনিস এক্সক্লুসিভ স্যুটে যাবে কেন? বাসা সেতুর কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, তুই নর্মাল থাকলে কমফোর্ট হবি না সেতু? তোর আমার জন্য এক্সক্লুসিভ স্যুটের পাশাপাশি 2টো রুম নিয়েছি। সেতু হেসে বলল, আবুল বাসার ভাই, আপনাকে এক কথা বোঝাতে বোঝাতে সেতু বড় ক্লান্ত। কে কারো অনুদান নিতে পছন্দ করে না? সে আপাতত নর্মাল মানুষ, নর্মাল থাকবে, এটাই স্বাভাবিক। যেদিন সে বড় মানুষ হবে সেদিন এরকম এক একটা হোটেলে খাড় করে কিনে ফেলবে। সেতু হাতে তুড়ি দিয়ে মারলো। ততদিনে নর্মাল সই। বাসার নাকের পাতা ফুলে উঠল। তুই জেদ করে এসব করিস না। জেদ? সেটা কি, খায় না গায়ের মাখে? বাসা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কত ধৈর্যের পরীক্ষা নিবি আমার? সেতু দুঃখে কাঁদো কাঁদো হয়ে বলল, ওলে আমার নেকা ষষ্ঠী রে, ধৈর্যের পরীক্ষা নিলে ইনসেন্টিভ কার্ড ছাপিয়ে পাঠায়। বাসার ভাই এসে প্লিজ ধৈর্যের পরীক্ষা দিয়ে যান। কত কষ্ট পেলেন বাসার ভাইয়ের ইউথ গো। বাসার নড়া শক্তি পেল না। সেতু পেন্সিল দিয়ে গটগট করে আওয়াজ তুলে চলে গেল। বাসার কপাল চেপে ধরে বিড়বিড় করতে লাগলো, প্রিন্স ঠিকই বলে, এই শালার বজ্জাত মেয়ে খুন করে ফেলাই উচিত। হাউ রুড, গুড ড্যাম। রুমে ঢুকে সেতু ধপাস করে আধশোয়া হয়ে পড়ল বিছানার ওপর। হেডবোর্ডের বালিশ খাড়া করে হেলান দিয়ে একটু উঁচুতে উঠে অপর পা পায়ের উপর উঠে দোলাতে লাগলো। মুখে চুইংগাম তেতো হয়ে গেছে, মুখ থেকে ছুঁড়ে ফেলে মেঝেতে। ঋতু বলল, তুই তাই সুইট ভাইয়াকে এভাবে বললি? ওইভাবে কি সুইট ভাইয়া? সুইট করে বললাম। ঋতু অতিষ্ঠ হয়ে ডেকে বলল, সেতু। সেতু এক হাত উঁচিয়ে জানালো, হেয়ার, আমার নাম। লোকটা তোকে পছন্দ করে, ভালোবাসে, তুই না হয় হলে। সেতু এমনভাবে হাসলো যে বমি এসে মুখে আটকে গেছে। ঠোঁট চেপে আটকে নিল সে। পছন্দ করলে এ কি বিশেষ কিছু? কিছু না। আবের সাজানো ফুলের বাগানে সবাই পছন্দ করে, আর এটা বিশ্বাস মনে তোর মতো ছোট লোকেরা। আবার ভালোবাসা মেস্ট, হোয়াট ইজ দ্যাট?
থপ করে একদলা থুতু ফেললো সেতু। ঋতু প্রতিবাদ করলো, মানুষ মানুষকে পছন্দ করতে পারে না? অবশ্যই পারে, পুঁজি থাকলে কাস্টমার আসবে, নিশ্চয়ই আসবে। উফ, এখানেও পুঁজি আছে? তুই বল, এখানে পুঁজি ছাড়া কি আছে? প্রেমে কিসের পুঁজি? মানুষ প্রেমে পড়ে কেন? ঋতু গদগদ হয়ে স্বপ্ন হারানোর ভঙ্গিতে মুচকি এসে জানালো, প্রেমে পড়ার কোনো কারণ লাগে না, ওইটা হলে এমনিতে হয়। তোর হয়েছে দুই একবার। সচ্ছেদল শিকার শব্দি ঋতুর। অবশ্যই হয়েছে। তার মধ্যে রাস্তার ধারে ময়লা কাপড় পরে শুয়ে ভিক্ষা করা বা ল্যাংড়া খোরা কয়টা ছিল? মানে? সে তো বাঁকা হাসলো। প্রেম বা বিয়ে হলো এই জগতের সবচেয়ে বড় পুঁজিবাদী চেতনার নাম সিস্টার। অথচ কিছু গু খাওয়া দার্শনিক বলে গেছেন প্রেম নিঃস্বার্থ। তাহলে সমাজে কালো মেয়েটার কেন বিয়ে হয় না? গরিবের মেয়েরা কেন শ্বশুর বাড়িতে যৌতুকের দায়ে খুন হতে হয়? অশিক্ষিত মেয়েরা কেন ডিভোর্স হয়ে বাপের বাড়িতে এসে পড়ে থাকে? তাদের কাছে সুইটরা এমন সুইট কথা কয় না কেন? রাস্তার ধারে ফুল বেচা মেয়েটার থেকে ফুল কিনে প্রেমিক তার সুন্দরী স্ট্যাটাসওয়ালি প্রেমিকাকে উপহার কেন দেয়? ফুল বেচা মেয়েটাকে কেন দেয় না? প্রেমিকের কবিরা সুন্দরের ঢোলে বাজার কেন? এই কথার উত্তর দে। ঋতু কথা বলল না। ঋতু হাতের তালু দ্বারা বিছানায় আঘাত করলো। পুঁজি সিস্টার, পুঁজি। বাপের পয়সা নিজেকে সাজিয়ে তোলে, লোকের লালসা ঝরবে। ইটস পার্সোনাল অফ বিজনেস, ডেফিনেটলি নাথিং স্পেশাল। তোরা যেটাই বলিস। আমি বলি কাস্টমার। পুরুষের ক্ষেত্রে তাই। আমি যেমন ধর বলিও না খুঁজছি, কারো টাকা থাকলে আমাকে আশা করতে পারে, আমিও ধরা দিতে পারি। তো ওইটা আর বিশেষ অনুভূতি কি? ঋতু বলল, সবাই তো তোর মতো না সেতু আঙ্গুল বাজিয়ে তুড়িয়ে ধরে বলল, কারেক্ট, কেউ আমার মতো না। নাও ইউ গ্রেট আউট। কেন? এই রুমে তো আমরা দুজন থাকবো। সেতু উঠে দাঁড়ালো। এটা তোর বাপের বাড়ি না। রুমের ভাড়া কিন্তু আমার বাপই দেবে। সেতু আড়মোড়া ভেঙে বলল, জন্ম ও রাত জেগে তোর বাপকেই দিয়েছে, কি আর করা। ছি সেতু, বাবা আসলে তোকে এমন ঘৃণাহীন কেন বানিয়েছে? সেতু হেসে তাকালো। কি কারণ? তোর বাপ আমাকে ঘৃণাহীন কি কারণ? এই যে তোর স্বেচ্ছাচর, তুই যা করবি তাই ঠিক আর সবই ভুল। সেতু নিজের বোনের দিকে তাকিয়ে অবাক হলো। সেতু নিজেকে দিকে আঙ্গুলে ইশারা করে ঠোঁট চোখা করে বলল, সবই ঠিক, আমি ভুল। আমি এখন এই রুম থেকে বের হ। ঋতু বলল, আমি যাব না। অচেনা জায়গায় একা ঘরে ঘুম হয় না আমার। সেতু কোনো প্রতিবাদ করলো না। নিজের ব্যাগ নিয়ে ঋতুর রুমের চাবিটা বিছানা থেকে তুলে বেরিয়ে গেল রুম থেকে। ঋতু বসে রইল চুপচাপ, কপাল চেপে ধরে। সেতু যে সংজ্ঞা দিয়ে গেল তার মাথায় তা ঢুকছে না। অথচ সেতু নিশ্চয়ই ভুল কিছু বলেনি, বিশ্রী রকমের ভুল কিছু। সেতু ভাবিচিহ্ন স্বার্থপরের মতো সবকিছুতেই যে স্বার্থের ব্যাখ্যা খুঁজে নেয়, কিন্তু এটা মোটেও সেরকম কিছু নয়। সেতু রুমে ঢুকে দরজা লক করে একে একে সমস্ত পোশাক ছাড়লো। শরীরে রইল কেবল বুকের ওপর জলজল করে থাকা স্টিকার। চুলগুলো খুলে দিল, পিঠে আছড়ে পড়ল তা। শরীরে জড়ালো এক তোয়ালে। ব্যাগ থেকে ছুরি বের করে মেঝেতে বসে পড়ল হাঁটু মুড়ে। বুকের মধ্যকার হৃৎপিণ্ডটা বড় ছটফট করছে, কারণ জানা নেই। সেতুর বাম হাতটা দেখতে বিশ্রী, একেবারে থেবড়োর মতো অসংখ্য কাটার দাগ, কনুইয়ের ওপর আরও একটা বিশ্রী দাগের খোদাই করা, যেগুলো সেতু নিজেই করেছে। কারণ সেতু নিজস্ব একটা নীতি আছে। স্কুলে কোনো এক ক্লাসে সে মৌমাছির কামড় খেয়ে চুন দিতে হয় এটা শিখেছিল। কারণ মৌমাছি কামড়ের পর শরীরে একটা টক্সিন প্রবেশ করে, ফলে যন্ত্রণা হয়, তাই অ্যাসিড ধর্মী। আর চুন হলো ক্ষার, অ্যাসিড মিলে ক্ষারের প্রশমন করে, তাই ব্যথা কমে যায়। এই সূত্র মতে মানসিকতাকে অ্যাসিড হচ্ছে শরীরে ক্ষত করা, এবং এই নীতি সে নিজে বানিয়েছে। নীতিটা হলো মানসিকতার যন্ত্রণা দেওয়া, তার ওপর শরীরের যন্ত্রণা মানসিক যন্ত্রণার প্রশমন ঘটায়। আর যদি তা নাও ঘটে, তো মস্তিষ্কের ব্যথার কেন্দ্র মনোযোগ মানসিকতা থেকে শরীরে ঘুরে যায়। কেবল তার শরীর ব্যথা মানসিক ব্যথার থেকে তীব্র হতে পারলেই ব্যাস, কাজ শেষ।
নীতিতে প্রয়োগ করেই সেতু শরীরে এসব দাগ উৎপত্তি করেছে। আজও সেতু সেই নীতি প্রয়োগ করলো। হাতের তালুতে ছুরি চেপে খ্যাত করে একটা টান মারলো। হাতের রেখা ছিঁড়ে গভীরভাবে তালু সরে 3 ইঞ্চি ফাঁক হয়ে জখম হয়ে গেল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসলো। সেতুর মুখে হাসি ফুটলো। চোখ থেকে ধরা টুপটাপ নোনা জল রক্তে মিশ্রিত হতে লাগলো। সেতু কতক্ষণ বিছানায় মাথা এলিয়ে এইভাবে বসে রইল। হাত বেয়ে টুপটুপ রক্ত পড়ছে। মেঝেতে চাপড়া হয়ে গেছে সেই রক্ত। কতক্ষণ খেয়াল নেই। তবে একসময় জোহরের আজান ভেসে এলো। সেতু নিজেকে তুলে ওয়াশরুমে গেল। আজ সে জোহরের নামাজ আদায় করবে। সেতু হলো ভণ্ডের উৎকৃষ্ট উদাহরণ। তার মন মতো সে রবের সামনে আত্মসমর্পণ করে, সেজদায় পড়ে পাগলের মতো কাঁদে, বাকি সময় বইমাফিক পাপচার করে। দুপুর গড়িয়ে 3:30 বাজছে। নয়নতারা হোটেল রোড ভিউ এর ক্যাফেটেরিয়ায় বসে উসখুস করতে লাগলো। তারা এসে পৌঁছেছে। এনির গাড়ি থেকে নামিয়ে তাকে ধরে বেঁধে এনে খেতে বসিয়েছে। এনি দেখলো মেয়েটার মুখ শুকনা। তারা কোনো কারণে মন খারাপ নাকি শরীর খারাপ লাগছে? তুমি ঠিক আছো তো? জানি কেমন ছিল। শুকনো মুখে হালকা হেসে নয়নতারা, আপনারা এই হোটেলে কেন উঠেছেন? ঋতু ফুপিরা নাকি আরেক জায়গায়? আপনারা এখানে একসঙ্গে কত ভালো হতো। এনি হেসে বলল, আঙ্কেল তোমাকে আমার হাতে দিয়েছে, নয়তো আমি নিজে গিয়ে তোমাকে ফুপিদের কাছে দিয়ে আসতাম। তাই যেহেতু হচ্ছে না, এখন সব রেখে একটু সামান্য কিছু খেয়ে নাও প্লিজ, মুখ শুকনো লাগছে দেখতে। এনি নয়নতারার জন্য মিল্কশেক, লেমন জুস, কোল্ড কফি আর অন্যান্য সব আইসক্রিম অর্ডার করলো। ভারী খাবার খাবে না এই গরমে, শুধু কিছু ধোয়া ও ওঠা কফি। নয়নতারা বুঝলো নাফি বার্গারের প্রতি আগ্রহ। নয়নতারা অলস কণ্ঠে বলল, আইসক্রিম খাবে? নয়নতারা অলস কণ্ঠে নাফিকে বলল, আইসক্রিমটা খুলে দাও। নাফি আইসক্রিম খুলে এক কামড় বসিয়ে দিল। নয়নতারা চোখ ছোট ছোট করে বলল, আমার আইসক্রিম তুমি খেলে কেন? দাও, তোমারটা এখন আমিও খাবো। নাফি সঙ্গে সঙ্গে নিজের পুরোটা আইসক্রিম জিহ্বা দিয়ে চেটে এগিয়ে দিল। খাও, বেশি করে খাও। নয়নতারা নাক কুঁচকে বলল, এবার আবার আইসক্রিম কিনো তুমি, মজা বোঝাবো। আমি আইসক্রিম খুলে দেবার বদলে এক কামড় নিলাম। এমনি এমনি নাকি? একটা আইসক্রিম খোলার ভাড়া আদায় করো তুমি। কলি, তার বার্গার এসে গেছে, এখন কথা বলার সময় নেই। কিন্তু দেখা গেল বার্গারের সাথে বুদবুদের পানি দেয়নি। সহজ কত বড় ওয়াটারের আরেকটা দোষ হলো বুদবুদ পানি চেনে না। ওয়েটারের আরেকটা দোষ হলো বুদবুদ পানি চেনে না। নাফি যে ভাষায় বলবে সেটা বুঝতে হবে। এমন বেক্কেল ওয়েটারের হাত থেকে সে কোনোভাবে বার্গার খাবে না। বন্দরের গায়ে চড়ে লাগলো, কাকু, অন্য ভালো ওয়েটারকে বলো যে বুদবুদ সহ পানি সাথে বালগাল এনে দিবে। বন্দের বলল, বালগাল কি, চুল দিয়ে বানানো? নাফি বন্দরের মুখ খামচে বলল, না, বনডুটি দিয়ে বানানো। তাহলে ওইটা বার্গার, তুমি বালগান কেন বলছো? ভুলভাল জিনিস চলে আসছে নাফি। নাফি অতিষ্ঠ হয়ে বন্দেরকে ওয়ার্নিং দিল, আর 2 মিনিট দেরি হলে আমি কিন্তু। বন্দের পরিবেশ বাঁচাতে দ্রুত উঠে অন্য ওয়েটারকে বলল, বার্গারের সাথে বুদবুদ পানি নিয়ে দ্রুত যায় ভাতিজার কাছে। নয়ন তুফান আসলো বলে, আর বুদবুদে পানি মানে হচ্ছে সফট ড্রিঙ্কস, মনে রাখবেন। ওয়েটার হাসতে লাগলো। দুপুরের ভ্যাপসা গরমের পর বাইরে জনজীবন অতিষ্ঠ। ক্যাফেটেরিয়ার ভেতরে সেই গমগমে কোলাহল মৃদু ভেসে আসছে। আশেপাশে চেয়ারগুলো যে যার মতো বসে খাচ্ছে। দরজা ঠেলে কেউ আসছে, কেউ যাচ্ছে। সে সময় নয়নতারা এক ভ্রীম দেখলো। এর ওপর আসা যাওয়ার মাঝে একটি চিরচেনা অবায়ক এসে প্রবেশ করলো দরজা ঠেলে। নয়নতারার হৃৎস্পন্দন দুম করে থেমে গেল। শরীরটা ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। তার শরীর থরথর করে কাঁপছে। কতক্ষণ পর হা করে একটি দীর্ঘশ্বাস ফেলল। তখন পুরুষ বয়কটি এদিক ওদিক পরিশ্রান্ত উদার চোখ বুলিয়ে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। কিছুর তলাশে বেরিয়ে খালি হাতে ফেরা তৃষ্ণার্ত পথিকের চোখের চশমা খুলে টেবিলে রেখে শরীর এলিয়ে দিল চেয়ারে। নয়নতারা ঝাপসা চোখে পথিকের ঘামর্ত পিঠদার দিকে চেয়ে রইল। চুপচাপ তার চোখে জমা জলটুকু ঝরে গিয়ে চোখ কতটা শান্ত হলো বলা যায় না। কিন্তু তার আটকে আসা গলা চিরে এক টুকরো টুকরো স্ফুটন আওয়াজ আসলো, চাচ্চু।
নয়নতারা যখন পিলপিল করে হেঁটে পৌঁছে গেল বিভ্রমটি তখনও চোখ বুজে ছাদের পানে মুখ তুলে হাওয়ায় গা মাখছে। নয়নতারা কি করে বিশ্বাস করবে আজকে বিভ্রমটি ছুটে দিলেও যাবে না? ছুঁয়ে নিশ্চিত হবার জন্য সে ডুকরে উঠল। ভীমটি তাড়াক করে চোখ মেলে তাকালো। রুয়াদ ইফতেহাজ দেখলো এই মেয়েটা দাঁড়িয়ে আছে, দেখলো নয়নতারার মতোই, কিন্তু নয়নতারার চাইতে বড়। রুয়াদের ভালো লাগলো না। সেই দুই বেনি করা ফ্রক পরা নয়নতারাকে খুঁজছে সে। এই যে কামিজ পরা নয়নতারা, চোখ ভরা জল। ঠিক আছে, সে শেষবার এমনভাবে দেখেছিল মেয়েটাকে। তন্নি বেগম জাপটে ধরে রেখেছিল। নয়নতারা ছটফট করছিল ছোটার জন্য, চিৎকার করে কাঁদে, চাচ্চু ও চাচ্চু। আজ রুয়াদ ইফতেহাজ একটু হেসে চোখ বুঝলো, হা করে লম্বা একটা শ্বাস টানলো, হাত বাড়িয়ে নয়নতারার হাতড়ে টেনে বুকের সঙ্গে জড়িয়ে ধরল। তুই আগে এদিকে আয়। নয়নতারা হু হু করে কেঁদে মাতাল ঢেউয়ের মতো আছড়ে পড়লো তার বুকে। মা যেমন স্নেহের হাত বোলায়, তেমনি রুয়াদের বাহুতে আঁকড়ে তোতা পাখির মতো ডাকতে লাগলো, চাচ্চু চাচ্চু ও চাচ্চু, চাচ্চু চাচ্চু। উপস্থিত সকলে চোখ ভূত করতে লাগলো। এনি এসে বসলো পাশে, তার মুখটা মৃদু হাসলো, নাকে ঘামছে। কতক্ষণ এভাবে পড়ে ছেড়ে পড়ে নয়নতারা, কান্না থামে না। রুয়াদের পাঞ্জাবির কাঁধ ভিজে গেল। রুয়াদ হেসে শোধায়, মাঝে কি একটু কাঁদিসনি নয়ন? এত কান্না জমে আসছে তোর? নয়নতারা দুমদাম কিল মারতে লাগলো। চুপ করো, একদম চুপ, ছাড়ো আমাকে, ছাড়ো। নয়নতারা মুখ তুললো। রুয়াদ হাতটা ধরে রইল। নয়নতারা মুখ তুলে শুধু বলতে পারলো, কোথায় গেছিলে তুমি? থুতনি ভেঙে আবার ডুকরে জাপটে ধরলো রুয়াদকে। রুয়াদ নয়নতারাকে ছাড়িয়ে সামনে চেয়ারে বসে বলল, এবার কাঁদ। আবার দুই নয়নের সামনে বসে। মুখ হয়তো দেখতে পাচ্ছি না, কাঁধে মুখ রেখে কাঁদলে হয়? নয়নতারা ভাঙা ঠোঁট, কম্পন থুতনি, কত কিছু বলছে, নড়ে চড়ে উঠছে, কিছু বলতে পারে না, শুধু গাল বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। চোখ ভরে রুয়াদকে দেখতে লাগলো। রুয়াদের হাত দুটো চেপে ধরে রাখলো সে। রুয়াদ পালাতে গেলে কষে ধরবে, অথচ খেয়াল করলো না রুয়াদের হাতে তালুতে ঠিক জখম। সে চেপে ধরে রক্ত আসছে তীর তীর করে। তা বলে রুয়াদের মুখ ফুটে বলল না, একরত্তি ব্যথার আভাস। কিন্তু পাশে বসে এনির শ্বাসকষ্ট উঠে গেছে। থরথর করে কাঁপতে লাগলো এনির শরীর। সামান্য আঘাত, রক্তঝাপটা সে সহ্য করতে পারে না। গলা শুকিয়ে কাঠ তার। রুয়াদের হাতে তাল ক্ষততে টান ধরেছে, জায়গায় বিশ্রীভাবে এবড়ো থেবড়ো ছেঁড়া। সে কাঁপা কাঁপা হাতে নাফির হাত ধরে ঢোক গিলতে গিলতে রুয়াদের সামনে থেকে গেল। চোখে মুখে পানি দিল। বন্দের জানে ভাবির এই ব্যাপার। ভাবির মন নরম, শক্ত ক্ষত ভয় পায়। নাফির একটু সামান্য হাঁটু ছিললেও ভাবির অবস্থা খারাপ হয়ে যায়। সে এনিকে নিয়ে হোটেলের ওপর রুফটপে গিয়ে যেতে চাইলো। এনি বলল, তারাকে রেখে যাব না কোথাও বন্দের, আমাকে দুটো সুপারি এনে দাও, চিবই, আমি ঠিক আছি। কান্নার ফলে নয়নতারার নাকের পাতলা সর্দি বেরিয়ে এলো। রুয়াদ হাসতে লাগলো। কিৎসৎ পাঞ্জাবিতে সর্দি মুছে বলল, ছ্যা নয়ন, ছ্যা, এত বড় মেয়ে পাবলিক প্লেসে ভেবে করে কাঁদছিস, বিচ্ছিরি লাগছে দেখতে। নয়নতারা খামচে ধরলো রুয়াদের হাত। চুপ করো শয়তান, তুমি চুপ করো। এখানে কেন এসেছো? লেবু শরবত খেতে। তুই এখানে কি করছিস? তুমি। নয়নতারা কিছু বলতে গিয়েও বলল না। হাতের তালুতে কেমন যেন চোখে পানির মোছে, সঙ্গে সঙ্গে আবার ঝরঝর করে গাল ভিজিয়ে গেল। রুয়াদ বলে, চোখে এত কথা বলা কে শিখিয়েছে তোকে? আমি পণ্ডিত নই যে পানি ভরা ডাগর ডাগর চোখের ভাষা বুঝবো। মুখে বল, কি বলবি? নয়নতারা থুতনি ধরে কাঁদছে। চাচু কি চিকচিক করছে? কি জিজ্ঞেস করছো? তুমি সিলেটে থাকো? না। তুই থাকিস? আমি ঘুরতে এসেছি। কার সাথে? তুমি না জেনে এসেছো এখানে? না জেনে এসেছি বলেই এসেছি। তুই এখানে আছিস জানলে এখানে আসবো কেন? রাস্তার ধারে এর চাইতে বহুত ভালো স্বাদের লেবু শরবত পাওয়া যায়। নয়নতারা চোখে পানি এসে হেসে ফেলল। রুয়াদের হাতে আঘাত করবে তো যাও, খাও গিয়ে। দুজন কপালে কপাল ঠেকিয়ে বসে। নয়নতারা কান্না বাড়ে, কথা বালাদা দেয় গলায়, জোরে শ্বাস টানে সে। বুকের পরশ চেপে থাকায় শ্বাসকণ্ঠ রুদ্ধ। ওইভাবেই ফুপাতে ফুপাতে ভাঙা গলায় বলে, চাচু, আমার কেমন জানি লাগছে। তোমাকে বোঝাতে পারবো না, আমার বুকের মধ্যে কেমন যেন লাগছে। তুমি তো বিজ্ঞানী লোক, বলো তো আমার এখন কেমন হচ্ছে?
রুয়াদ শুধু হাসে। আমার কোনো এরকম সেরকম লাগে না। আমি কি বুঝবো? নয়নতারা রুয়াদের গালে চুমু খায়। রুয়াদের গাল ভিজে যায় নয়নতারার চোখের জলে। রুয়াদ তার মুখটা হাতের অজানা করে ডাকে, নয়ন। নয়নতারা, তুই বড় ঘরের মেয়ে বাপ, তোর ব্রিগেডিয়ার বাপ যদি জানে আমার জন্য তুই এভাবে কাঁদছিস, বন্দুক তুলে ব্যাস আমার কপাল বরাবর দুম। তুই কি সেই ফোন দেটেছিস? নয়নতারা চাচ্চুর দাড়ি ভরা থুতনি হাতরে দু হাতে চেপে ধরে কপালে আরেকটা চুমু খায়। তুমি বদলাওনি রুয়াদ বুয়াত। রুয়াদ চোখ বুজে হেসে বলে, তুই বদলেছিস। ভেবেছিলিস দেখা হলে চিনতেই পারবি না? চিনলেও হ্যালো হাই আমি এখন যাই বলে কেটে পড়বি। কিন্তু সেই ভ্যা 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 করে ছাগল জিন আছে তোর মধ্যে। নয়নতারা আশীর্বাদী স্বরে বলে, তুমি জানতে দেখা হবে? আরে পাগল, এক দেশে আছি, একটা না একটা দিন দেখা হতেই পারে। নয়নতারা চোখ মুছতে মুছতে বলে, তুমি সত্যি এখানে লেবু শরবত খেতে এসেছিলে? নয়ন ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য করে হাসে। তো তুই কি ভাবছিস এই বেলফাটা গরমে সারা দুপুর তোকে পাগলের মতো এখানে ওইখানে খুঁজতে খুঁজতে অবশেষে এখানে এসে পেয়েছি? নয়নতারা এক ধাক্কা মারলো রুয়াদের বুকে। রুয়াদ বেসামাল হয়ে নয়নতারাকে আঁকড়ে ধরে হো হো করে হাসতে লাগলো। তখন নয়নতারা চেঁচিয়ে উঠলো, এই রুয়াদ, হাত কেটেছে কি করে? উফ, শান দেওয়া গেলা বাপ তোর, আস্তে কথা বল নয়ন। নয়নতারা রুয়াদের হাতের কবজি খামচে ধরে বলল, হাতে কি করে কেটেছে তাই বলো। রুয়াদ খিটখিট করে উঠল, গা বাউয়া স্বভাব গেল না তোর, না? ছাড় জলদি, এইটুকু সময়ে কতগুলো চিমটি খেটেছিস হিসেব আছে? ছাড়। হাত কিভাবে কাটলো বলো। বলবো না, কি করবি? কবে এসেছিস এখানে? একটু আগে, মানে আজই সকালে। কথা ঘুরাবা না একদম। দুপুরে খেয়েছিস? নয়নতারা উঠে দাঁড়িয়ে রুয়াদের হাত ধরে বলল, না চলো। আমাকে টানছিস কেন? তুই জানা আমার লেবু শরবত আসছে, এসে আমাকে না পেলে কষ্ট পাবে। লেবু শরবত দিয়ে গোসল করাবো তোমাকে, চলো। নয়নতারা টানতে টানতে রুয়াদকে নিয়ে ফার্মেসির দোকানে এলো। ব্যান্ডেজের প্রয়োজন সমস্ত কিছু কিনে গিন্নির মতো হাতে ব্যান্ডেজ করে টাকা শোধ করলো। রুয়াদ এক দৃষ্টে দেখে গেল শুধু। তার ইচ্ছে করলো ঝট করে দু হাতে তুলে কাঁধে বসিয়ে নেই। চল চাচু, একটু জঙ্গিলা হাওয়া খেয়ে আসি। কিন্তু নয়নটা মোটেও ততটুকু নেই। হাত পায়ে তুলে যুবতী হয়ে গেছে। কি আশ্চর্য! তেনার মধ্যে নয়নকে দেখে রুয়াদ কেঁদে ফেলে, কোলে তুলে নিত ভাতিজিকে। এই তো সেই দিন। এই মেয়ে যদি এত বড় হবে কে জানে। এই যে নয়নতারা টুপটুপ করে বাচ্চা নয়নের মতো থেকে বড় হয়ে গেছে, এটা ভাবাই যায় না। রুয়াদেরও তো ইচ্ছে করছে নয়নকে ধরে চুমু খেতে, যেমন নয়ন রুয়াদকে চুমু খেলো। কাঁধে তুলে পুরো সিলেটের জঙ্গল ঘুরে বেড়াতে ইচ্ছে করছে, কিন্তু তা তো করতে নেই। নয়নতারা বড়টি হয়ে গেছে। চাইলেও চাচা হিসেবে নয়নকে বোধহয় স্নেহের পরশ দেওয়ার দিন চলে গেছে। নয়নতারা তার বুক অবধি হয়ে গেছে। কি আশ্চর্য! এই কদিন আগে কোমর অবধি ছিল। সারাদিন ভুরভুর করে পিছু ঘুরতো, এ কথা সে কথায় কান খেত। রোজ দাঁড়িয়ে নে মেপে বলতো, আজ এত ইঞ্চি বেড়েছি, কয়েকদিনের মধ্যে কাজ ছুঁয়ে যাব। এখন চলো পাইপের মালাই কিনে আনি। গরমে ঘামে লম্বা হয় না মানুষ, পাইপ মালাই খেলে শরীর ঠান্ডা থাকতে পারে, বুঝলে? রুয়াদ হাসতে লাগলো। তাকে আবার টেনে নিয়ে রেস্টুরেন্টে বসে ওয়েটারকে ডেকে দুপুরের খাবার অর্ডার করলো নয়নতারা। সেই আজ বাচ্চা হয়ে গেছে। এই যেমন রুয়াদের হাত টেনে নিয়ে ব্যান্ডেজ করতে বসলো। রুয়াদের এখন সাহস হয় না বলার। মোহরের কথায় ব্যান্ডেজ করলে এই যে ছোট ছোট নরম হাতের অভিমান সেবাটুকু পাওয়া যেত না, তা মোহর জানে না বলেই বোকার মতো ব্যস্ত হয়েছিল ব্যান্ডেজ করাতে। রুয়াদ তো বোকা নয়, তাই সে করায়নি।